আসসালামাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মোতাহার হোসেন চৌধুরী রচিত লাইব্রেরি প্রবন্ধটি পড়ব। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয়। বলছে পুস্তক মানে বই, বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহ, অনেক বইয়ের সংগ্রহকে একত্রে লাইব্রেরি বা লাইব্রেরি ইংরেজি শব্দ, বাংলায় গ্রন্থাগার বলা হয়। সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি। বলছে সকল প্রকার জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? সকল প্রকার জ্ঞান বলতে এখানে বোঝানো হয়েছে যে সব কিছুই আর কি, লাইব্রেরিতে সকল রকমের বই থাকে, শুধু এক রকমের বই না। এখানে ছড়া, কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস, তারপরে রাজনীতির বই, নানান ধরনের বই এখানে থাকে। এজন্য সকল প্রকার জ্ঞানকে একত্রিত করার অভিপ্রায় এখানে বলা হয়েছে লাইব্রেরিকে। এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব। বলছে একজন ব্যক্তির পক্ষে সর্ববিদ্যায় সব জ্ঞানে একজন ব্যক্তির পক্ষে গ্রহণ করা বা সেটা আয়ত্তে আনা সম্ভব না। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে। বলছে এক একজন ব্যক্তি এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে, আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না। যেমন এক একজন, কেউ দাঁতের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ স্কিনের ডাক্তার, এরকম এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়। কেউ ইংরেজির শিক্ষক, কেউ গণিতের শিক্ষক, কেউ বাংলার শিক্ষক, এইরকমই বলা হয়েছে যে একজনের পক্ষে সব কিছু সম্ভব না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়, ফলে লাইব্রেরি সৃষ্টি। বলছে এই সকল বিষয়ে একজনের পক্ষে যখন সকল বিষয় জানা, ভালোভাবে জানা সম্ভব না, কাজেই এই সকল বিষয় যাতে এক জায়গায় একসাথে পাওয়া যায় তার জন্যই কিন্তু এই লাইব্রেরির সৃষ্টি। লাইব্রেরি তিন প্রকার: ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। এখানে তিন প্রকার লাইব্রেরির কথা বলা হয়েছে। ব্যক্তিগত মানে কি? ব্যক্তির একেবারে নিজের একান্ত। আর পারিবারিক মানে পরিবারের সবাই মিলে। সাধারণ মানে সমাজের সকল, সমাজের দেশের সকল জনসাধারণের জন্য যেটা, সেটাই হচ্ছে সাধারণ। ব্যক্তিগত লাইব্রেরির ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে, তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব। বলছে ব্যক্তিগত লাইব্রেরি যেখানে একজন মানুষের একটা ব্যক্তিগত লাইব্রেরি, সেখানে একজন মানুষের পছন্দ অনুযায়ী কিন্তু সেটা পরিচালিত হয়। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য, আর যে ধরনের রচনা পছন্দ করে তার পছন্দ করে না তার অনুপস্থিত হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। বলছে সে যেটা পছন্দ করে সেটাই তার ব্যক্তিগত লাইব্রেরিতে রাখে, আর যেটা পছন্দ করে না সেটা সে সেখানে ঠাঁই দেয় না। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। এখানে বলছে ব্যক্তি তার নিজের ইচ্ছা মতোই, সে তার নিজের ইচ্ছার রাজা, সে তার ইচ্ছে মতোই তার লাইব্রেরি গড়ে তোলে। এখানে কল্পনার তাজমহল বলতে একটি গুরুত্বপূর্ণ লাইন। কল্পনার তাজমহল বলতে হচ্ছে সম্রাট শাহজাহান সে তার নিজের ইচ্ছে মতো কিন্তু তাজমহল তৈরি করেছিলেন, নিজের পছন্দ মতো করেছিলেন। সেটাই বলা হচ্ছে যে মানুষ কল্পনায় যে তাজমহল আমরা চিন্তা করি, সুন্দর একটা প্রতিচ্ছবি চিন্তা করি, সেরকমই বলা হয়েছে যে খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। একজন ব্যক্তিগত লাইব্রেরি যে গড়ে তোলে সেও তার পছন্দ মতোই এই লাইব্রেরিটা গড়ে তোলে। কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে, সাহিত্যপ্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে, ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল, আলমারি, সেলফ সব কিছু। বলছে কে কবিতা পড়তে পছন্দ করলে সে কবিতার বই দিয়ে তার লাইব্রেরি সাজায়। তারপর গল্প পড়তে পছন্দ করলে, কথা সাহিত্যিক মানে গল্প,
পড়তে বা গল্প বা উপন্যাস এগুলো পড়তে পছন্দ করলে সে ধরনের বই আনে। ইতিহাস প্রিয় হলে সে ঐতিহাসিক বইপত্র দিয়ে তার টেবিল, আলমারি, সেলফ সব কিছু সাজিয়ে তোলে। কারো বাধা দেওয়ার অধিকার নেই, আপত্তি করার দাবি নেই, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র। বলছে সে কোন ধরনের বই রাখবে লাইব্রেরিতে, কোন ধরনের জিনিসপত্র, সাময়িকী, পত্রপত্রিকা রাখবে, সেটা কিন্তু তার একান্তই নিজের খেয়াল খুশির উপর নির্ভর করে। সেখানে কারোই বাধা দেওয়ার বা জোর করার কোনো প্রয়োজনই পড়ে না। ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতি ছায়া। এখানে আমরা ব্যক্তিগত একজন মানুষের লাইব্রেরির কথা জানলাম, এবার পারিবারিকেরটা জানবো। পারিবারিকের লাইব্রেরি হচ্ছে পরিবারের সকল সদস্যের ইচ্ছাই সেখানে প্রাধান্য দেওয়া হয়। এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন, তেমনি বহুর রুচির ওপর একের জবরদস্তি অন্যায়। এখানে পরিবারে যদি 4 জন লোক থাকে, 4 জনের পছন্দ মতোই 4 জনে বই এখানে সংগ্রহ করবে। 10 জনের রুচির দিকে নজর রেখে পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। মানে পরিবারের সদস্য সংখ্যা যারা যারা আছে সবার রুচি অনুযায়ী পারিবারিক লাইব্রেরিতে বই সংগ্রহ করা হয়। ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জি মাফিক গড়ে ওঠে। ব্যক্তিগত লাইব্রেরির ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া। ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জি মাফিক গড়ে ওঠে। সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই। লাইব্রেরির সাধারণ মানে জনতা, আমজনতা। লাইব্রেরির ব্যক্তির চাল চলনে এমন একটা শ্রী ফুটে উঠতে বাধ্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর। বলছে লাইব্রেরির যে ব্যক্তি মালিকানায় যদি হয়, তার ইচ্ছে মতোই সেখানে সব কিছু করা হয়, যেটা অন্যত্র বা প্রত্যক্ষ করা দুষ্কর, কঠিনই। সত্যিকার বৈদগ্ধ ও চিত্র প্রকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয়। বলছে সত্যিকার বৈদগ্ধ মানে জ্ঞানী ও সৌন্দর্যের পিপাসু যদি হয় লাইব্রেরিয়ান, তাহলে সেই সঙ্গে তার অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্যই জরুরি। মানে অন্তরের সৌন্দর্য সেই সাথে তার জ্ঞানের সাথে এবং তার যে মনের পিপাসার সাথে সৌন্দর্যের পিপাসাও তার থাকতে হবে। তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে। বলছে এই জ্ঞান অর্জন, জ্ঞান আহরণ ছাড়াও লাইব্রেরি ঘর সাজানোর কাজেও লাগে। আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পারিপাট্যের সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয়। বলছে যার বাড়িতে বই আছে, বইয়ের যে আলাদা একটা সৌন্দর্য, সেটা তার ব্যক্তি মানসিকতার সৌন্দর্যের পরিচয় বহন করে। লাইব্রেরির সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতড়াতে তাদের চামড়ার তলে যে একটি মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবে। বলছে যে ধনীদের মধ্যে যদি এই বই কেনার নেশা ধরে, তারা নেশা ধরে মানে বই যদি কিনে সৌন্দর্যের জন্যও যদি বই কিনে, এক সময় দেখা যাবে যে বইগুলো কোনো না কোনো কারণে হঠাৎ নাড়াচাড়া করতে করতে তাদের ভিতরে যে মনের ভিতরে যে সুপ্ত জ্ঞান, সুপ্ত প্রতিভা রয়েছে, সুপ্ত ক্ষুধা রয়েছে, জ্ঞানের যে ক্ষুধা, সেটা এক সময় জেগে উঠবে এবং সে তাতে কি লাভ করবে, জ্ঞান লাভ করবে এবং সচেতন হয়ে উঠবে সমাজ সম্বন্ধে। লাইব্রেরি সৃজনের দরুন তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্রকন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বলছে যে ব্যক্তি শখের বশে গৃহ সাজানোর কাজে
যে কারণেই হোক বই যদি সংগ্রহ করে তার লাভ না হলেও তার ছেলে মেয়ের লাভ অনেক হবে। হয়তো এই লাইব্রেরি থাকার দরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমজদার হয়ে উঠবে। বলছে এই ছেলেমেয়ের কথা, এই ঘরে লাইব্রেরি থাকার কারণে হয়তো তারা নিজেরাও সুসাহিত্যিক হতে পারে অথবা সাহিত্য বোঝে এমন লোক তারা হয়ে উঠতে পারে। এ আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয়। বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছে। বলছে এটা এই যে সাহিত্য সাধনায় তারা এগিয়ে আসতে পারে ছেলেমেয়েরা ঘরে লাইব্রেরি থাকলে, এটা কিন্তু পরীক্ষিত। প্রাচীন আগের কালে দেখা গেছে যে যে সমস্ত সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বাল্যকালে তারা তাদের বাবা, বড় ভাই, বড় বোন এদের কাছ থেকে সাহিত্য সাধনার প্রেরণা পেয়েছে, মানে বই পড়ার যে একটা প্রয়াস সেটা তারা পেয়েছে। সাধারণ পাঠাগার আধুনিক জিনিস, কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানি নে যে জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয়। বলছে সাধারণ পাঠাগার যেটা যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, সবার জন্য, সেটা শুধু পরিবার বা ব্যক্তির জন্য নয়, সেটাই বলছে যে ঐতিহাসিকরা কি বলবে লেখক জানেন না, কিন্তু বলছে যে জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জ্ঞান জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয়। যেখানে জ্ঞান অর্জনের জন্যই এই পাঠাগারের জন্ম, সেখানে এই জ্ঞান অর্জন স্পৃহা সহজে মেটানো সম্ভব না। যার ভিতরে জ্ঞান অর্জনের স্পৃহা জন্মে সে কিন্তু ব্যাপকভাবে জ্ঞান অর্জন করে। জ্ঞানের বাহন পুস্তক, আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ। বলছে জ্ঞান অর্জনের বাহনই হচ্ছে বই, আর এই বই কিনে পড়া যে সেটা সহজ কথা না, মানে এত টাকা সে পাবে কোথায়, এটা ধারণা করা সহজ। পুস্তকের ব্যাপারেও সমবায় নীতির প্রবর্তন আবশ্যক। বলছে বইয়ের ব্যাপারে একটা লাইব্রেরি যদি সাধারণ লাইব্রেরি মানে গণ লাইব্রেরি যদি দেওয়া হয়, সে ব্যাপারে সমবায় নীতি আমরা করতে পারি। সমবায় নীতি মানে কি, সমাজের অনেকের দ্বারা পরিচালিত, মানে সেখানে সমবায়ভাবে অনেকেই বই দিল, একজন বই কিনে দেওয়া তো সম্ভব না, যে পারলো সে বই কিনে সেখানে দিল, সেটাই করা আবশ্যক। 10 মিলে করি কাজ আর কি, যেটা অর্থাৎ এক্ষেত্রেও 10 মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব। এই সাধারণ বা গণ লাইব্রেরিতে সমাজের সবারই, একটা নতুন লাইব্রেরি দিলে সমাজের সবারই সেখানে এগিয়ে আসা উচিত। এ ব্যাপারে 10-এর মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয়, যে সবাই মিলে আর কি যে লাইব্রেরি। অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে। বলছে একজন ব্যক্তিও সেখানে দান করতে পারেন, সমাজে কোনো ধনী ব্যক্তি থাকলে সে সেখানে দান করতে পারেন, তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবতর হতে বাধ্য। বলছে একজন বই দিতে পারে কিন্তু তার প্রভাব সেখানে চলবে না, যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো। যদি একজন ব্যক্তি অনেক টাকার বই লাইব্রেরিতে দিল এবং সেখানে সে যদি তার যে প্রভাব বিস্তার করে, তাহলে সেটা সাধারণ বা গণ লাইব্রেরি না হয়ে ব্যক্তিগত লাইব্রেরি তাকে বলা বেশি ভালো। সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না বলে মনে হয় না। বলছে সাধারণ লাইব্রেরি যেটা গণ লাইব্রেরি, সেখানে বইগুলো সাজাতে যে কোন সেলফে কোন ধরনের বই, কোন বয়সের বাচ্চাদের জন্য কোন ধরনের বই, এগুলো সুন্দর সতর্কতার সাথেই সাজাতে হয়, কিন্তু পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না, কারণ এখানে সকল শ্রেণীর পাঠকরাই আসে, এখানে সকল শ্রেণীর বই লাগে, কাজে সেই ব্যাপারে কোনো সচেতনতার দরকার নাই।
সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ বিষয়ে আরেকটি কথা বলা দরকার। পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো। বলছে যে সাধারণ লাইব্রেরি যেটা গণলাইব্রেরি, সেখানে বই নির্বাচনের সময় জাতীয় বৈশিষ্ট্য, নিজেদের জাতীয় বৈশিষ্ট্য বা জাতির সংকীর্ণতার যেখানে সংকীর্ণতা রয়েছে সেগুলোর পরিচয় না দিলেই ভালো। কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। বলছে জাতীয় বৈশিষ্ট্য সেখানে রক্ষা করা হয় না, সেখানে কি হয়, ব্যক্তিগত বৈশিষ্ট্য বিকাশ লাভ করে। আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়, তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাবাপন্ন না হওয়াই ভালো। বলছে ভালো লেখক যখন তার সমগ্র দেশ জাতিকে নিয়েই লেখে, কোনো এককে লিখে, একক গোষ্ঠী বাকে নিয়ে লিখে না, সেক্ষেত্রে আমাদেরও সেরকম সংকীর্ণতা পরিহার করে বই সকল সম্প্রদায়ের জন্যই বই সংরক্ষণ করতে হবে। জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। বলছে জাতির জীবনধারা গঙ্গা যমুনা দুই দিকে প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। বলছে একটা ধারা হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আত্মরক্ষা, নিজেকে রক্ষা করা এবং নিজের স্বার্থ দেখা। আরেকটা ধারা হচ্ছে আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। আত্মপ্রকাশ হচ্ছে নিজেকে প্রকাশ করা, আর পরার্থ বৃদ্ধি হচ্ছে পরের উপকার করা। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপদ দিক। একদিকে আছে মামলা ফ্যাসাদ যুদ্ধ বিগ্রহ রাজনীতি এইসব, আরেকদিকে আছে সাহিত্য শিল্প ধর্ম এগুলো। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে বলছে শুধু কাজের জন্যই কাজ করা, আর একদিকে আনন্দের জন্য কাজ করা। আনন্দের জন্য কাজ করা কোনটা? বই পড়া। একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি। বলছে একদিকে সংগ্রহ হচ্ছে, আরেকদিকে হচ্ছে সৃষ্টি, নতুন কিছু সৃষ্টি হচ্ছে। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। এই যে প্রথম দিকটি, কাজের জন্য কাজ, আর তারপরে বলছে কি যে সংগ্রহ, একদিকে সংগ্রহ মানে কাজের জন্য কাজ করে মানুষ এবং অর্থ সংগ্রহের দিকে তার নজর বেশি থাকে। আর দ্বিতীয় দিকটি হচ্ছে আনন্দের জন্য কাজ, এটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা এবং নতুন কিছু সৃষ্টির দিকে এগিয়ে যাওয়া। তাহলে বলছে লেখক কি বলছেন, যে দ্বিতীয় দিক, প্রথম দিকের দিকে যারা ঝুঁকে পড়ে বেশি, দ্বিতীয় দিকের প্রতি উদাসীন হয়, তাদের কাছে জীবনের কোনো ভালো কিছু আশা করা যায় না। ভালো কিছু মানে সৃষ্টিশীল কোনো কিছুই আশা তাদের দ্বারা সম্ভব নয়। কোনো প্রকারে টিকে থাকতে পারলেও নব নব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না। বলছে কোনো রকম সে যদি টিকেও থাকে, নতুন নতুন কিছু সৃষ্টি, নতুনত্ব, এগুলো তার কাছে সম্ভব না। বলছে যে কাজের মাধ্যমে যে আনন্দ খুঁজে পায়, যে জাতি কাজ দিয়েই অর্থবিত্তের সন্ধান করে, সে যাতে আর যাই পারুক জ্ঞানের রাজ্যে সে শূন্য। মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে শ্রী ফুটে ওঠে, তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয়। বলছে মানসিক ও আত্মিক সাধনায়, এই যে বইয়ের মাধ্যমে, বই পড়ে জ্ঞান আহরণের মাধ্যমে মানুষের মানসিক ও আত্মিক সাধনা পরিপূর্ণতা লাভ করে। এই পরিপূর্ণতা থেকে যে বঞ্চিত, সে জীবনের সকল কিছু থেকেই বঞ্চিত। জীবনে শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা আবশ্যক। বলছে জীবনকে সুন্দর করতে হলে, সুখময় করতে হলে, জীবনকে প্রসারিত করতে হলে, জীবনকে ব্যাপক আলোর দিকে এগিয়ে নিতে হলে আমাদের বই পড়তে হবে, বই পড়ে জ্ঞান আহরণ করতে হবে। আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান। আর সেজন্য লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিতে বহুমাত্রায় বহুমাত্রিক বই পাওয়া যায়, সেখানে জ্ঞানের
অফুরন্ত ভাণ্ডার। সেই লাইব্রেরিকে মূল্য দিতে হবে, লাইব্রেরির অবদান স্বীকার করে নিতে হবে। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। এখানে আবার প্রাবন্ধিক কি বলছে, যে লাইব্রেরি হচ্ছে সভ্যতা ও উন্নতির মানদণ্ড। এখানে সভ্যতার ক্রমবিকাশ, জাতির উন্নতি সব কিছুই তো জ্ঞানের উপর নির্ভরশীল। শুধু শারীরিক সক্ষমতার উপরেই এগুলো দাঁড়িয়ে নেই। এগুলো সভ্যতা ও মানুষের উন্নতি সব সময়ই জ্ঞানের দিকে ধাবিত হয়। কারণ বুদ্ধি জাগরণ, ভিন্ন জাতীয় আন্দোলন, হুজুগপ্রিয়তা ও ভাব বিলাসিতার নামান্তর। দেখো এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। বুদ্ধির জাগরণ, ভিন্ন জাতীয় আন্দোলন, হুজুগপ্রিয়তা এবং ভাব বিলাসিতার নামান্তর। হুজুগপ্রিয়তা মানে কি? হুজুগপ্রিয়তা হলো কেউ একজন বললো এই তোর কান চিলে নিয়ে গেছে, সে কানে হাত না দিয়েই চিলের পিছনে ছুটলো। আর ভাব বিলাসিতা মানে হচ্ছে এক ধরনের যে আমার অনেক টাকা পয়সা আছে, সে এক ভাবের জগতে বিচরণ করে, সে গরিবের রক্ত চুষে বড় হয়, অর্থবিত্তের সম্পত্তির মালিক হয় এবং সেই পয়সা সে তার ভাব বিলাসিতা এবং সমাজে তার বড়লোকি ভাব, সমাজে তার বিত্ত বাসনার যে একটা বিত্তের যে একটা গৌরব, সেটাই সে প্রকাশ করতে বেশি আনন্দ পায়। সেজন্যই বলা হচ্ছে হুজুগপ্রিয়তা বা ভাব বিলাসতার নামান্তর বুদ্ধিহীন মানুষের জন্য। আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। বলছে বই পড়া ছাড়া জ্ঞানের একেবারে সর্বনিম্ন স্তরে নামতে হয়। যে ব্যক্তি বই পড়ে না, বই ছাড়াই যে নিজেকে জ্ঞানী মনে করে, আসলেই সে সবচেয়ে বড় বোকা। এটি মোতাহার হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ, যে প্রবন্ধে মানুষ কিভাবে তার সভ্যতার, জাতির এবং সর্বোপরি নিজের উন্নয়ন সাধন করবে, উন্নতি সাধন করবে, সেই দিকেই আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে পুস্তক পড়ার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং মানুষ সকল কিছুর, সভ্যতা বলো, জাতির উন্নতি বলো, সব কিছুর মূলেই এই জ্ঞান সে ব্যয় করতে পারে। আর এই জ্ঞানের জন্য তার প্রয়োজন একটি লাইব্রেরির। এই প্রবন্ধটি পড়া শেষ হলো, এবার আমরা শব্দার্থগুলো একটু দেখব। শব্দার্থ টিকা। শ্রেণীবদ্ধ, শ্রেণী বা বৈশিষ্ট্য অনুযায়ী সারি সারি সাজানো। অভিপ্রায়, ইচ্ছা, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা। সর্ববিদ্যা বিশারদ, সব বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী। পারদর্শিতা, নিপুণ পটুতা, উদ্ভাবন, আবিষ্কার, গবেষণা করে নতুন কিছু বের করা। প্রতিবিম্ব, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিফলিত অবিকল রূপ। স্বেচ্ছাচারী, যে আপন ইচ্ছা অনুযায়ী আচরণ করে। স্বেচ্ছাচারী সম্রাট, যে রাজা আপন ইচ্ছা অনুযায়ী রাজ্য পরিচালনা করেন। এখানে বাক্যাংশটির বিশেষ অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বাধীন রুচি ও পছন্দ অনুযায়ী বই সংগ্রহকারী, যিনি খেয়াল মতো গড়ে তোলেন তার কল্পনার সাম্রাজ্য। তাজমহল, সম্রাট শাহজাহান যেমন করে তাজমহল তৈরি করে শিল্প মনের পরিচয় দিয়েছিলেন, তেমনি ব্যক্তিগত লাইব্রেরি হচ্ছে ব্যক্তির নিজস্ব রুচি বা শিল্প মনের নিদর্শন। কাব্যপ্রেমিক, যে কবিতা ভালোবাসে। প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, অশোভন, যা শোভন বা সুন্দর নয়। জবরদস্তি, জুলুম, পীড়ন, বাড়াবাড়ি। মর্জি মাফিক, ইচ্ছা অনুযায়ী, খেয়াল অনুসারে। শ্রী অর্থ সৌন্দর্য। দুষ্কর, দুঃসাধ্য, সহজে করা যায় না এমন। বৈদগ্ধ অর্থ হচ্ছে পাণ্ডিত্য। চিত্ত প্রকর্ষ, জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি। পারিপাট্য, শৃঙ্খলা, গোছানো ভাব। সৃজন অর্থ সৃষ্টি। সমবায় নীতি, বহু মানুষ মিলে প্রাতিষ্ঠানিক ও স্বেচ্ছামূলক উদ্যোগে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের নীতি। সমঝদার,
বোঝে এমন রসজ্ঞ, স্পৃহা ইচ্ছা আকাঙ্ক্ষা বলবত্তর অধিকতর শক্তিশালী, পরার্থ পরের উপকার, সম্প্রদায় বিশেষ সমাজ ও গোষ্ঠী, বিকাশক যা বিকাশ ঘটায়, ভাব বিলাসিতা ভাবনার বিলাসিতা, কাজের চেয়ে ভাবনায় বেশি মনোযোগ। শেষ করছি আমি আজকের ক্লাস। আশা করি সবাই সুন্দর বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করে সহজে পড়াশিখির পাশে থেকো। আসসালামু আলাইকুম।